শুভ সকাল বন্ধুরা, প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকে দেখো সবুজ দিয়েই প্রথম ব্লগটা স্টার্ট করে দিলাম। চলে আসলাম আমাদের বাড়ির পেছন সাইডটাতে। তো এখানে বেশি একটা জায়গা নেই, এই যে তোমার মটর টটর বসানো আছে, তো সাইড দিয়ে হালকা একটু মাটির জায়গা আছে। তো সেই জায়গাতে আমি কিছু ঘ্যাটকলের গাছ লাগিয়েছিলাম। আর জানি না কোথা থেকে এখানে পুঁই শাক গাছ করেছিলাম, যখন এখানে এই সব কাজকর্ম ছিল না, বাথরুম ছিল না, তারপরে এই যে পিছনে যে কাজগুলো দেখতে পাচ্ছ এসব ছিল না, তখন এখানে আমি তোমার পুঁই শাক গাছ লাগিয়েছিলাম। তো তখন আমরা পুঁই শাক খেতাম, আর এখন তো পুঁই শাক খাই না, মানে তোমাদের লোটাসের পাপা খায় না, তারপরে আমিও খাই না, মানে ও খায় না বলে আমারও খাওয়া হয়ে ওঠে না। তো আমার পুঁই শাক খেতে ভালোই লাগে। তা জানি না কোথা থেকে দুটো গাছ হয়েছে এখানে, সেই গাছ দুটো এরকম দেখো বেয়ে বেয়ে একদম ছাদে উঠে যাচ্ছে, মনে হচ্ছে এরা ছাদে উঠে যাবে। তো দৈনিকই লোটাসের পাপা বলে যে তোমার যদি খেতে ভালো লাগে তাহলে তুমি ওটা কেটে তোমার মতো করে রান্না করে খাও, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদেরকে আমাদের মতো রান্না করে দাও, তুমি তোমার মতো রান্না করে খাও। তো সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে আজকে দুটো আগা কেটে আমার মতো আমি রান্না করে খাই, তাই জন্য দুটো পুঁই শাকের আগা কাটলাম। আর এখানে আবার ঘ্যাটকল গাছও বেশ বড় বড় হয়ে গেছে, ভাবছি যে একটু ঘ্যাটকল বাটা করব, সে কারণে কয়েকটা ঘ্যাটকল গাছও কেটে নিলাম। ঘ্যাটকল বাটা খেতে খুবই ভালো লাগে, তবে ডিম থাকলে আরও ভালো লাগতো, যেহেতু ডিম নেই। আর এখন আবার তোমার পাড়ার পরে ডিম খুঁজতে কে যাবে বলো, এমনিতেই আজকে বেলা হয়ে গেছে উঠতে উঠতে ঘুম থেকে। তো এখন আর পাড়ার উপরে যেতে পারবো না, এখান থেকেই কেটে নিয়ে গিয়ে মানে পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এটা রান্না করব। ইচ্ছা ছিল যে এটা তোমাদের সাথে শেয়ার করব এই রান্নাটা, কিন্তু আসলে রান্নাঘরের অবস্থা যেরকম, ঘর বার এরকম করতে করতে মানে শেয়ার করাটা তোমাদের সঙ্গে হয়নি। যেহেতু রান্নাঘরের অবস্থা যা, ওখানে পাটা পুতো কোনো কিছুই রাখা যায় না, সবটাই আমার ঘরের ভিতরে আছে। তো ঘরের ভিতরে গিয়ে বেটে এনে আবার নিচে এসে রান্না করা একা একা বলো, ক্যামেরা ধরা যেহেতু লোক নেই, তো নিজে নিজে এত কিছু করতে গেলে রান্না করব কখন, তো সেই কারণেই আর ভিডিও করা হয়নি। তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম, তবে এই রেসিপিটা যদি তোমরা চাও তো কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে আমার ঘ্যাটকল কাটা ওসব শাক পাতা কাটা হয়ে গেছে। তবে আমার বাগান করার একটা খুব শখ করে, জানো, যে আমার একটু জায়গা থাকবে, সেখানে আমি বিভিন্ন মানে যেসব শাক সবজি আর কি বাড়িতে করা যায় সেটা সব শাক সবজি করব, আর ফুল গাছ টাছ লাগাবো, মানে নিজের একটা শখের বাগান করার স্বপ্ন আমার আছে। আমি দেখতাম আগে যে আমার একটা বাড়িতে এরকম থাকবে, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ির এখানে জায়গাটা খুবই আমাদের কম, শুধু বাড়ির জায়গাটা আছে, তাছাড়া বাগান করার মতো সেরকম কোনো পরিবেশ নেই, আপাতত নেই। তো সেজন্য আমি আর কিছু করতে পারি না, ইচ্ছা থাকলেও এটা ওটা গাছপালা মানে ফুল গাছ বলো বা অন্যান্য গাছপালা কিছুই লাগাতে পারি না, যেটুকু লাগিয়েছি জোরজার করে লাগিয়েছি, তাছাড়া লাগানো হয়ে ওঠে না, জানো। লাগালে এ এক কথা বলে ও এক কথা বলে, তো সেই কারণেই লাগানো হয় না। তো যাই হোক, আমিও যদি ভবিষ্যতে কোনো দিন নিজে জায়গা জমি কিছু করতে পারি সেদিন করব, তার আগে এখন আর জোর করে কারোর জমি দখল করতেও চাচ্ছি না, মানে কিছু করতে চাইছি না, যে করলে আর একজন বলবে যে ওই দেখো এটা করছে ওটা করছে, সেই জন্যই আমার আর করতে ইচ্ছা লাগে না। মনে মনে ভাবি যদি কোনো দিন কিছু করতে পারি সেই দিন করব, তার আগে নয়। সেই জন্য কোনো গাছপালা বাড়িতে কোনো শাকসবজি বলো কিচ্ছু হয় না, শুধু আমার উঠানের উপরে ওখানে কয়েকটা গাছ লাগিয়েছি, চাল কুমড়োর গাছ, যেটা মানে সবার সামনেই এটুকু করে উঠান আছে। তো যেহেতু ধান সারতে হয় উঠান তো লাগেই, তারপরেও আমি উঠানের আমার ঘরে প্রচুর পরিমাণে রোদ লাগে, যখন রোদের সময় হয় তখন ঘরে একদম টেকা দায় হয়ে যায়, তাই জন্য আমার ঘরের সামনেই আমি এই টাল দিয়ে তোমার এই কটা চাল কুমড়ো গাছ আর এবার 3-4টা সিম গাছ লাগিয়েছি। তো এটাতেও অনেক কথা শুনতে হয় অনেকের কাছে, কিন্তু আমার তো কিছু করার নেই। যখন না প্রচুর পরিমাণে রোদ এসে ঘরে ঢোকে বা আমাদেরকে সেখানে থাকতে হয়, তখন বুঝি যে কতটা কষ্ট হয়। এটা
যে যার ঘরে লাগে না সে তো বুঝবে না, তাই না? তো সবার কথা উপেক্ষা করেই আমার এটা করা। খারাপ বললেও আমার কিছু করার নেই, ভালো বললেও আমার কিছু করার নেই। থাকতে তো সে আমাকেই হয় বলো, কেউ তো আর এসে থেকে দেবে না বা বুঝবেও না যে ওদের হয়তো সত্যিই খুব কষ্ট হয়। তো অনেক কিছু করার স্বপ্ন ছিল বা আমার বড় করতে চাইতো, কিন্তু এখন আর কোনো কিছু করার মতো উপায় নেই। যদি কোনো দিন কিছু করতে পারি সেদিন নিজেদের ইচ্ছা মতো কাজ করব, তখন আর কেউ বলবে না যে এটা করো না ওটা করো না, ঠিক আছে? তো তোমরা একটু পাশে থেকো, আশীর্বাদ করো যেন সামনের দিকে আগাতে পারি, জীবনে কিছু একটা করতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না, মানে তোমাদের পাশে থাকাটা খুব দরকার এগিয়ে যাওয়ার জন্য। সেজন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই প্লিজ আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করে যেও। হ্যাঁ, কানের তো সিন্ধু তামান বাড়ি দাঁড়াইছে না। হ্যালো কি মেয়া কইছে রে বিয়া। এই যে এখন আমরা সব জায়গা মিলে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একটা মেয়ের আজকে বিয়ে, সেখানে হচ্ছে গিয়ে আশীর্বাদ হচ্ছে এখন। তো আমরা আশীর্বাদ পর্ব দেখার জন্য সবাই দেখো বাড়ির পিছন দিয়ে বাগান টাগান দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু রাস্তা দিয়ে অনেকটা মানে ঘুরে যাওয়া লাগে, তো সেই জন্য আমরা এই শর্টকাটে বাগান দিয়েই আসলাম। তো ওদিকে উলু পড়ে গেছে, হয়তো আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, কখন যেন বৃষ্টি নামে এরকম অবস্থা। এরকম বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়ে মাছ দিয়ে যাচ্ছি। কিছু হয়নি, কেবল প্লেটে খেয়ে যাচ্ছে। টাকা দিয়ে দেখো বিকালের দিকে যখন খেতে আসব তখন প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো, তো বৃষ্টির কারণে আর আসা হয়নি। তো খেতে আসতে আসতে রাত হয়ে গেছে। আর এত পরিমাণ কাদা হয়েছে, যে বাড়িতে বিয়ে হচ্ছে সে বাড়ির চারপাশ দিয়ে এত পরিমাণ কাদা। তবুও এখন নিমন্ত্রণও দিয়েছে, যদি নাও যাই মনে মনে একটা মানে খারাপ লাগবে যে ওরা আসলো না হ্যান ত্যান। তো সেই জন্যই আর কি আসলাম। আর এসে এখন এই যে আমার জায়রাও আছে, মানে সবাই আছে আর কি, আমার একটা কাকি শাশুড়ি আছে, আমার মেয়ে, সবাই আমরা আসছি এই বৃষ্টির মধ্যেই। এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর বিয়ে বাড়িতে আসলে বৃষ্টির সময় বিয়ে হলে যে কি কষ্ট, দেখো চারিদিকে জল জল, কাদা টাদা একাকার, এদিকে খাওয়ার টেবিলের উপর দিয়েও জল পড়ছে।
উপরে তাঁবু টানিয়েছে, তারপরেও জল পড়ছে। যতই হোক বৃষ্টি বলো, বৃষ্টি কি আর এক জায়গা থাকে? তো কাদা মাদার মধ্যে আমরা যেখানে বসে আছি নিচে দিয়েও প্রচুর পরিমাণে কাদা, খেতে টেতে দিতেও তাদের অসুবিধা হচ্ছে। তো জানি না বিয়েটি আসলে তখন কি হবে। এখন তো যাই হোক কম কম মানুষ আসছে, তাদেরকে খেতে দিচ্ছে। আর তখন এক নাগারে যদি 100 জন বরযাত্রী থাকে তো তাদেরকে খেতে দিতে হবে, তখন কি করে যে এরা কি করবে জানি না। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদেরকে বাড়ি যেতে হবে, খেয়ে দিয়ে নিই। তো দেখো সেই যে মানে খেয়ে আসলাম বিয়েবাড়ি থেকে। আসলে কি বলবো, বিয়েবাড়ি রান্নাবান্না তেমন ভালো হয়নি, শুধু ডালটা রান্না ভালো ছিল, আর মাংস বা অন্যান্য রান্না লবণ বেশি দিয়ে দিয়েছিল, এই জন্য একদম খাওয়া যায়নি। আমি খুব সামান্য একটু ভাত খেয়েছিলাম, কিন্তু সে তখন বাজছিল কটা, 6টা 6:30 মতো বাজে, তখন খেয়ে আসলাম। কিন্তু এখন রাত বাজে 9টা। ঠিক আছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তখন আমি আমার পেট ভরে মানে পেট ভরেও ভাত খাইনি, একদম কম খেয়েছিলাম। সেজন্য রান্না করে চলে আসলাম। এই যে দেখো এখন একটু হিটারে জল দিচ্ছি, গরম হলে একটু চা করে খাবো। সেই নিমন্ত্রণ খেয়ে এসে একটানা শুয়েছিলাম, কেবলমাত্র উঠলাম, উঠে গরুর ওখানে গেলাম। গোয়াল ঘরে গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে, মানে গরুর গোবর টোবর আর কি পরিষ্কার করে রান্নাঘরে আসলাম। আর যদি মানে চা খেয়েও ভালো না লাগে, তারপরে করব ভাতে জল দেওয়া আছে। সকালবেলা ভাত রান্না করেছিলাম অনেকটা পরিমাণে, আর লোটাছের পাপার ওই যে যে মেয়ের বিয়ে হচ্ছে ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ও ওখানে খেয়েছে। আর ভাতটা যা ছিল তরি তরকারি সব ফ্রিজে রেখে দিয়েছি, আর ভাতগুলোতে জল দিয়েছি, যে যদি রাত্রে খাওয়া লাগে তা খেলাম, না হলে সকালে সব ভাত গরুর দিয়ে দেবো। আর মানে মেয়েটার বিয়ে আসলে খারাপই লাগে দেখতে গেলে। সকালে প্রত্যেক দিন কিন্তু রোদ ওঠে না, মেঘলা মেঘলা থাকে, মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু আজকে বিশ্বাস করো সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি, আর প্রচণ্ড রোদ ছিল। সেই রোদ থেকে এই 2:30-3টার দিকে হঠাৎ করে যে বৃষ্টিটা নামলো, সেটা আসলে নেওয়া যায় না। বিয়ে বাড়িতে পুরো কাদায় কাদা হয়ে গেছে, এত আমরা তো কাদার ভিতরে গিয়ে তা খেয়ে আসলাম। যদি একটু দূরে হতো তাহলে যেতাম না, সত্যি কথা। এত কাদার মধ্যে তোমরা জানো যে আমাদের বাড়িতে বাড়ির উঠানটাতেও প্রচুর পরিমাণে কাদা, তো এমনি বৃষ্টিতেই নামা যায় না, আর এরকম বর্ষার সময় তো নামতে গেলে কাদা টাদা মেখে একাকার। তো যাই হোক মেয়েটার ভাগ্য খারাপ, না হলে এরকমটা হবে কেন? বর্ষার সময় বিয়েই বা হবে কেন, আর এরকম বৃষ্টি বা হবে কেন? আমারও বিয়ে হয়েছিল কিন্তু এরকম বর্ষার সময়, শ্রাবণ মাসের 5 তারিখে। তো আমার বিয়ের সময় কী হয়েছিল জানো? বিয়ের আগের দিন বৃষ্টি হয়েছিল, আগের দিন না তার আগের দিন এরকম বৃষ্টি হয়ে পুরো ডেকোরেট করা হয়ে গেছিলো। তারপরে নিচে টিচেতে টেবিল পাতা ছিল, নিচে টিচেতে কাদা টাদা হয়ে সে একাকার অবস্থা। পরে সেগুলো সব বালতি টালতি ভরে কাদা মাদা মানে হাত দিয়ে তুলে তুলে সব ফেলা হলো। তারপরে যেদিন বিয়ে সেদিন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, ভাগ্যটা এতটাই ভালো ছিল। আর আমার শ্বশুরবাড়ির এখানে এদের তো কি বলবো, তখন রাস্তাও পাকা ছিল না, কাদা। তো ওই পাশে মানে অনেকটা দূরে ওখানে নামিয়ে দিয়েছিল মাইক্রো থেকে, মানে গাড়ি থেকে। তারপর ওখান থেকে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে শ্বশুরবাড়িতে আসা, সে বহুত বড় একটা কাহিনী। তো সে কাহিনীর কথা কি বলবো, আমি প্রথম দেখে তো যেহেতু আমি এখানে চিনতাম না, জানতাম না, তো এই বিয়ের কথা মনে পড়ে, মানে এর বিয়েতে যে বৃষ্টি হলো এই কথা মনে পড়ে আমার বিয়ের কথা মনে পড়ে গেল। তো যাই হোক পরে একদিন শেয়ার করবো। মানে খুবই খারাপ অবস্থা, হ্যাঁ, মানে যে কোনো মেয়ের দেখলে কপাল মানে চোখ কপালে উঠে যাবে এরকম, মানে ভালো একটা পরিবেশ থেকে এসে যদি এরকম পরিবেশে কি পড়ে। হ্যাঁ, তো যাই হোক চলো, জল গরম হয়ে গেছে, এখন চাটা করি আর চাটা খাই, পরে তোমাদের সঙ্গে আর কথা বলবো না, ভাবছি যে ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো অনেক কথা বলে ফেললাম, শেয়ার করে ফেললাম। যাই হোক চলো, গুড নাইট। তো আবার
নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো সবাই।